হ্যালো গাইস, তো আজকে আমরা থার্ড সেমিস্টার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের যে ইডিসি ইলেকট্রনিক্স অ্যান্ড ডিভাইস অ্যান্ড সার্কিটের আমরা এমসিকিউ কোশ্চেনের একটা সলিউশন তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। তো তোমাদের কাছ থেকে আমরা কোশ্চেন পেপারে যে পেয়েছিলাম, যে কোশ্চেন পেপারটা এবছর এসছে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট, সেই কোশ্চেন পেপারে আমরা এমসিকিউ কোশ্চেনগুলোর অ্যান্সার আজকে তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো তোমরা সবাই এই ভিডিওটাকে প্রপারলি দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো আমাদের চ্যানেলকে। তো সবার প্রথমে যে কোশ্চেনটা আমরা পাচ্ছি, তো ওয়েট, একটুখানি দাঁড়াও, তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিই যেগুলো অ্যাকচুয়ালি তোমরা ভুল করে আসতে পারো, যেগুলো তোমরা ভুলও করেছো অনেকে। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা সেই ভুলগুলোকে মিটিয়ে ফেলতে পারবে এবং তোমরা কারেক্ট অ্যান্সার পাওয়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কোথায় ভুল হয়েছে, যাতে নেক্সট টাইম এরকম না হয় যখন তোমরা এক্সাম দেবে পরে সেমিস্টারগুলোতে বিভিন্ন ধরনের সাবজেক্টে। তো এখানে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইসিসিও, এটা লেখা আছে কিন্তু আইসিসিও মিনস, তোমরা অনেকেই যেটা করে এসছো সেটা তোমরা ভেবেছো যে এটা হয়তো লিকেজ কারেন্ট, যেটা কিনা ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য হয়। তো অপশান বি অনেকেই দাগ দিয়ে আসতে পারবে, কিন্তু এটা কিন্তু ভুল। আইসিসিওর ফুল ফর্ম যেটা হয়, এখানে যদি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আইসিসিওই লেখা আছে, যতদূর সম্ভব আমরা যে কোশ্চেন পেপারটা পেয়েছি সেটা আইসিসিও লেখা আছে, যতটা আমি আবছা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আইসিসিও যদি থাকে, যদি আইসিসিওই থাকে তাহলে মাথায় রাখবে আইসিসিও মেনলি ফুল ফর্ম যেটাকে বলা হয় তার ফুল ফর্ম হচ্ছে ইনসুলেটর কালেক্টর কারেন্ট। ইনসুলেটর কালেক্টর কারেন্ট। সো এই যে ইনসুলেটর কালেক্টর কারেন্ট আছে, তো এই ইনসুলেটর কালেক্টর কারেন্টটা বেসিক্যালি ট্রানজিস্টারে তৈরি হয় মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি তোমরা দেখো যখন কালেক্টর বেস রিজিয়নে, ডিপ্লেশন রিজিয়নে মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকে, ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার, সাধারণত আমরা বলতে পারি ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার আমার কি হয়, ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার কালেক্টর বেস জাংশনে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়। যে ঠিক আছে, যে হুইচ আর মেজরিটি চার্জ ক্যারিয়ার ইন টার্মস অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, যেটা কিনা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মানে সাপেক্ষে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে ডিনোট করে। এই কারণে আইসিসিও, যেটাকে কিনা ইনসুলেটর কারেক্টর কারেন্ট বলছে, সেটা ডিউ টু মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কিন্তু প্রডিউস হয়, মানে রেসপেক্টিভ কার ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের সাপেক্ষে। আর যদি ইন জেনারেল কেস বলি, তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ারের সাপেক্ষে তোমার হয়। ঠিক আছে, মেজরিটি চার্জ ক্যারিয়ারের সাপেক্ষে হয়, তাহলে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কিন্তু এখানে যারা করবে তারা ভুল। কিন্তু যদি এখানে যদি আইসিও থাকতো বা আইসিবিও থাকতো, এই প্রত্যেকটাই কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য তৈরি হয়, এটা মাথায় রেখে দিও। মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য আইসিইও আইসিবিও এগুলো তৈরি হয়, কিন্তু মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য আইসিসিও তৈরি হয়, যার ফুল ফর্ম হচ্ছে ইনসুলেটর কালেক্টর কারেন্ট। ঠিক আছে, এবার নেক্সট যে কোশ্চেনটা আসছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ক্রস ওভার ডিস্টরশন কি। ক্রস ওভার ডিস্টরশনটা তোমরা জানো যে ক্লাস বি পুশপুল অ্যাম্পলিফায়ারে আমরা দেখতে পাই ক্রস ওভার ডিস্টরশন। তো সব থেকে বেশি কিন্তু ক্লাস বি অ্যাম্পলিফায়ারে আমরা ক্রস ওভার ডিস্টরশন দেখতে পারি রাদার দেন তোমার ক্লাস এ, ক্লাস এবি, ক্লাস সি অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো ক্লাস বিতেই কিন্তু সব থেকে বেশি আমরা ক্রস ওভার ডিস্টরশন দেখতে পাই। তো এটা কিন্তু 2 নম্বর আছে যে তোমাদের লিখতে হবে, তোমাদের কিন্তু এই ব্যাপারটা লিখতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি? আশা করছি তোমরা বুঝতে পারছো যে ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ারে ক্রস ওভার ডিস্টরশন হয়। এই ডিস্টরশনটা ক্লাস বি অ্যাম্পলিফায়ারেই তৈরি হয়, কারণ এখানে একটা পজিটিভ আর নেগেটিভ হাফ আছে ইনপুট সিগনালে। সো এই পজিটিভ এবং নেগেটিভ হাফের ডিউরেশনের মধ্যে অ্যাম্পলিফিকেশন হওয়ার সময় তোমার কি হয়, তোমার প্রত্যেকটা হাফ যখন ইন্ডিভিজুয়ালি ক্লাস বি অ্যাম্পলিফায়ারে অ্যাম্পলিফাই হয় সেপারেট ট্রানজিস্টারের মাধ্যমে, কারণ পুশ পুল অ্যাম্পলিফায়ারে তোমরা জানো ওপরের দিকে একটা ট্রানজিস্টার, নিচের দিকে একটা ট্রানজিস্টারকে কানেক্ট করা থাকে, তাই না? তাহলে উপরের ট্রানজিস্টার যখন পজিটিভ হাফের শুধুমাত্র মানে পজিটিভ হাফটাকে তোমার সাধারণত অ্যাম্পলিফাই করতে যাচ্ছে, সেখানে একটা স্মল গ্যাপ তৈরি হয় ডিউ টু লেট রেসপন্স তোমার T2 ট্রানজিস্টার বা T1 ট্রানজিস্টারের জন্য। মানে এখানে ট্রানজিস্টারের কন্ডাক্টিংয়ের যে রেসপন্সটা সেখানে কিছু ডিলে হওয়ার জন্য কিন্তু তোমার কিছুটা গ্যাপ হয়। মানে তোমার অ্যাকচুয়ালি যদি তুমি ইনপুট দাও তাহলে তোমার কি আউটপুট এইরকম আসা উচিতই, কিন্তু কি হয়ে যায় ব্যাপারটা ডিলে হওয়ার জন্য, এইটা হয়তো এরকম হওয়ার পরে মাঝখানে এরকম একটা ছোট্ট গ্যাপ আসে, গ্যাপ আসার পরে আবারও এরকম হয়, তারপর আবারও একটা ছোট্ট গ্যাপ চলে আসলো ধরো, তারপর আবারও এরকম হলো, তাহলে এই জন্য কি হচ্ছে, এই যে ডিস্টরশনটা মাঝে কিন্তু ক্রিয়েট হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় ক্রস ওভার ডিস্টরশন, যেটা কিনা ক্লাস বি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা বেশি মাত্রায় দেখতে পাই।
আবারও বলছি, ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা ইনপুট সিগন্যাল প্রোভাইড করব ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে, তখন আমরা দেখব যে সেখানে ট্রানজিস্টারের ওয়ান স্টেট টু আনাদার স্টেট, মানে সে কাট অফ স্টেট টু স্যাচুরেশন রিজিয়ন বা স্যাচুরেশন রিজিয়ন টু অ্যাক্টিভ রিজিয়ন বা কাট অফ রিজিয়ন টু অ্যাক্টিভ রিজিয়নে এই যে ট্রানজিশনের কথাটা বলছি, পজিটিভ টু নেগেটিভ হাফে যখন সুইচ করছে ইনপুট সিগন্যাল, তখন T1 এবং T2 যে দুটো ট্রানজিস্টার আছে তাদের যে ট্রানজিশন বা তাদের যে কন্ডাক্টিং প্রপার্টি, সেই কন্ডাক্টিং বা ট্রানজিশনের কিছুটা গ্যাপিংয়ের জন্য এরকম কিন্তু একটা গ্যাপ তোমার আউটপুট সাইডে আমরা অ্যাচিভ করতে পারি। কারণ আউটপুট সাইডে কিন্তু ইনপুটের সাপেক্ষে এইরকম একটা সিগন্যাল পাওয়া যায়, যে সিগন্যালটা আমরা বলি কি হয়েছে, ডিস্টর্টেড সিগন্যাল, এবং সেই ডিস্টর্টেড সিগন্যালকে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা কি বলা হয়, ক্রস ওভার ডিস্টরশন বলা হয়। এবার তোমাদের 3rd নম্বর কোশ্চেন হয়ে গেল। 4th নম্বর কোশ্চেনের দিকে আসি। বলছে কোনো একটা অ্যাম্প্লিফায়ারে 3 স্টেজ অ্যাম্প্লিফায়ার আছে, মানে 3 স্টেজ অ্যাম্প্লিফায়ার, সেটা তোমার কি বলতে পারি, সেটা তোমার বলতে পারি যে সেটা তোমার ক্যাপাসিটার কাপলিং হতে পারে, সেটা তোমার ট্রান্সফর্মার কাপলিং হতে পারে। আমি এখানে ক্যাপাসিটার কাপলিংই ধরছি, ধরো এটাকে বেসে কানেক্ট করা হলো, ঠিক আছে, তারপর আবার একটা ট্রানজিস্টার নেওয়া হলো, সেই ট্রানজিস্টারের কালেক্টর টার্মিনাল থেকে আবার একটা ক্যাপাসিটার C1, এটা C2, সেটাকে আবারও আরেকটা ট্রানজিস্টারে বেসে নেওয়া হলো। এরকমভাবে তোমার ক্যাসকেডিং করা হয়েছে, এবং এটা হলো ধরো T1, এটা ধরো T2, এটা ধরো T3, এরকম 3টে ট্রানজিস্টারকে ইউজিং সাম ক্যাপাসিটার অথবা ট্রান্সফর্মার এগুলো দ্বারা বা ডাইরেক্ট কাপলিংয়ের দ্বারা কাপলিং করা হয়েছে। এবং কাপলিং করার জন্য কেন করা হয়, যখন অ্যাম্প্লিফিকেশনের গেইনটা আমরা ইমপ্রুভ করতে চাইবো, যখন আমরা অ্যাম্প্লিফিকেশনে গেইনটা ইমপ্রুভ করতে চাইবো, তখন আমরা বিভিন্ন ধরনের কাপলিং ইউজ করি এবং মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার বানাই, যাতে কিনা আমাদের অ্যাম্প্লিফিকেশনের গেইনটাকে ইমপ্রুভ করা যায়। তো এখানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে বলা আছে ইফ আ 3 স্টেজ অ্যাম্প্লিফায়ার, তার মানে তিনখানা তোমার ইন্ডিভিজুয়াল অ্যাম্প্লিফায়ারকে ডাইরেক্ট কাপলিং বা ক্যাপাসিটার কাপলিং বা ট্রান্সফর্মার কাপলিংয়ের দ্বারা কাপলিং করিয়ে একটা অ্যাম্প্লিফায়ার বানানো হয়েছে, যার গেনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বলা হয়েছে, তোমার যদি এই তিনটে যে ইন্ডিভিজুয়াল যে অ্যাম্প্লিফায়ারগুলো আছে, যেগুলো কিনা কি বিভিন্ন ধরনের তোমরা কি করেছো, বিভিন্ন ধরনের কাপলিং মেথডের মাধ্যমে তোমরা কাপেল করেছো, ঠিক আছে, তো সেই সেই তিনটে যে তোমার যে স্টেজ আছে, সেই ইন্ডিভিজুয়াল স্টেজগুলো তোমার গেন গিভেন আছে, একটা 10 dB, একটা 6 dB, একটা 15 dB। তাহলে তোমার বলেছে তাহলে এই যে 3 স্টেজ যে অ্যাম্প্লিফায়ার আছে তার ওভারঅল গেইনটা আমি কতটা ইমপ্রুভ করতে পারলাম আউটপুট সাইডে। তাহলে মাথায় রাখবে তোমাদের যে টোটাল গেইন কোনো একটা ট্রানজিস্টার মানে ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার সার্কিট যখন মাল্টিপল তোমার এরকম অ্যাম্প্লিফায়ার স্টেজ দিয়ে বানানো হচ্ছে, তখন তার যে টোটাল যে গেইনটা হয়, সেই গেইন টোটাল গেইন, ঠিক আছে, টোটাল যে গেইনটা হয় সেই গেইনটা ইন্ডিভিজুয়াল আমি আবারও বলছি, ইন্ডিভিজুয়াল স্টেজের গেনের সামের সাথে ইকুয়াল হয়। টোটাল যে গেনটা হয় সেটা ইন্ডিভিজুয়াল গেমে মানে তোমার যে ইন্ডিভিজুয়াল স্টেজের তোমার গেনের সাথে কি হয়, সমান হয়। তাহলে এখানে যে টোটাল যে আমরা গেনটা অ্যাচিভ করবো সেটা কত হবে, 10 dB প্লাস 6 dB প্লাস তোমার এখানে আছে 15 dB, তার মানে হলো হচ্ছে 16 আর 15 31 dB। দেখো এখানে তোমাদের অপশান দেওয়া আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার, 31 dB হবে তোমার হচ্ছে অ্যান্সার। এবার আমরা জেনারেলি হার্টলে অসিলেটর কী ধরনের তোমার ফিডব্যাক ইউজ করে, হার্টলে অসিলেটর সাধারণত তোমার ভোল্টেজ সিরিজ ফিডব্যাক ইউজ করে, ঠিক আছে, মাথায় আসে। অবশ্যই তোমরা ক্লাসে দেখেছো, আমরা প্রত্যেকটা সিরিজের মেকানিজম দেখিয়েছিলাম তোমাদের ক্লাসে, অবশ্যই তোমরা জানো, এবং আমি বা দীপ্ত স্যার যেই পড়িয়েছে তুমি ভিডিও দেখবে, সেখানে আমরা প্রত্যেকটাতে বলেছিলাম যে কার গেন বেশি, কার কি, এবং কেমন দেখতে হয় ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ সান, কারেন্ট সিরিজ, কারেন্ট সান। তো ইন জেনারেল কেস আমরা হার্টলে অসিলেটরের জন্য ভোল্টেজ সিরিজ ফিডব্যাক সার্কিট ইউজ করি, ঠিক আছে। এবারে আমরা যদি 6 নম্বর কোশ্চেনটাতে আসি, 6 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে ক্লাস বি অ্যাম্প্লিফায়ার দেওয়া হয়েছে এবং তাতে বলা হয়েছে যদি দেখা গেছে যে এই ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ডিসি পাওয়ারের ভ্যালুটা হচ্ছে 25 ওয়াট, ডিসি পাওয়ারের ভ্যালুটা হচ্ছে 25 ওয়াট, তাহলে এসি পাওয়ার কত। এবার তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের পড়ানোর সময় পড়ানো হয়েছিল ফিগার অফ মেরিট। এটা বিভিন্ন ধরনের ক্লাস বি, ক্লাস এ, ক্লাস সি, ক্লাস এ বির আলাদা আলাদা হয়। তো আমরা ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ফিগার অফ মেরিট জানি 0.4 হয়, এটা কিন্তু মাথায় রাখতে হতো, যে এটা জানে তার পক্ষে এই অঙ্কটা করা কোনো বড় ব্যাপার ছিল না। তাহলে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ফিগার অফ মেরিট যদি 0.4 হয়, অ্যান্ড ফিগার অফ মেরিট কীভাবে বার করা যায় স্যার, ফিগার অফ মেরিট হচ্ছে তোমার ডিসি পাওয়ার বাই এসি পাওয়ার, ডিসি পাওয়ার বাই এসি পাওয়ারকে আমরা ফিগার অফ মেরিট বলছি। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা ডিসি পাওয়ার বাই এসি পাওয়ার করলাম, ইজুকাল তো আমরা ফিগার অফ মেরিট লিখলাম। তাহলে ডিসি পাওয়ার আমরা জানি
আমাদের ডিসি পাওয়ার গিভেন আছে 25, এসি পাওয়ার আমরা জানি না স্যার। ফিগার অফ মেরিট আমরা জানি, ক্লাস বি অ্যাম্পলিফায়ার যদি হয়, ক্লাস বি অ্যাম্পলিফায়ার হয় তাহলে তার ফিগার অফ মেরিট হয় 0.4। আবার আমরা আরেকটাও জানি ফিগার অফ মেরিট হচ্ছে ডিসি বাই এসি পাওয়ারের রেশিও, কারেক্ট? তাহলে এখানে 25, তাহলে এখান থেকে এসি পাওয়ার আমরা কত পাবো? এসি পাওয়ার আমরা পাবো হচ্ছে 25/0.4। তাহলে এখান দিয়ে উঠলে 10, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, তাহলে এখানে আসছে 25 × 5 মানে 125/2। 125কে 2 দিয়ে কাটলে 62.5 ওয়াট হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানে অপশান বি 62.5 ওয়াট হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে ক্লাস বি অ্যাম্পলিফায়ারের ফিগার অফ মেরিট যদি কেউ জানতো এবং এই ফর্মুলাটুকুনি জানতো, তাহলে কিন্তু সে আজকে এক্সামে 2 মার্কস পেত। এবং আমাদের ক্লাসে কিন্তু এই প্রত্যেকটা জিনিসকে খুব ডিটেলিংয়ে বোঝানো হয়। এই জন্য ইজি টু লার্নিং সাজেশন থেকে শুরু করে, কনসেপ্ট থেকে শুরু করে, প্রত্যেকটা ক্লাস, লাইভ ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু ডিটেলিং প্রোভাইড করছে। কারণ ইঞ্জিনিয়ারিং কিন্তু কোনো সস্তার ব্যাপার নয়, কোনো একদিনের পড়াশোনা নয়, কোনো রকম ছেলে খেলা নয়। কারণ আমারও বলছি এই ভিডিওটার মাধ্যমে হাজারো হাজারো ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করছে, বাট অ্যাকচুয়াল প্রপার জব, ঠিক আছে, পায় কিন্তু খুব লেস নাম্বার অফ স্টুডেন্ট। কেন পায়? কারণ তাদের কাছে প্রপার কনসেপ্ট নেই, তাদের কাছে একটা কনসেপ্টের বড় গ্যাপ আছে, এবং সেই গ্যাপের মাঝখানে একটা ব্রিজ ক্রিয়েট করার দায়িত্ব নিয়েছে ইজি টু লার্নিং, যেটা কিনা ইজি টু লার্নিং প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু তোমাদের সাথে থেকে সেই গ্যাপটাকে মেনটেন করার চেষ্টা করছে, যাতে কিনা তোমরা ইন ফিউচার 3 ইয়ার্স বাদে গিয়ে তোমরা যেন কলেজ ক্যাম্পাসিংয়ে সবার প্রথমে জব পাও, তোমরা যেন সেমিস্টারে সবার থেকে আগে থাকো এগিয়ে, নট অনলি মার্কস অ্যাজ ওয়েল অ্যাজ কনসেপ্ট। এবং আমরা কনসেপ্টে বিশ্বাসী, ঠিক আছে? সাজেশান তো অবশ্যই দিতে হবে যারা আমাদের কাছে পড়ছে না, যারা অন্য কোথাও গিয়ে বিভিন্ন ধরনের কম ফিজের জায়গায় গিয়ে আমাদের থেকেও কম ফিজে অনেক রকম প্রলোভনে পড়ে তারা লাস্টে এসে আর আমাদের কাছ থেকে সেই সুযোগটা পেলো না কনসেপ্ট গেইন করা, তাদেরকে একটা বছর নষ্ট হতে দেওয়া যায় না? অবশ্যই না। তাদেরকেও সুযোগ দিতে হবে আবারও ঘুরে দাঁড়ানো, এবং সেই সুযোগটাই কিন্তু ইজি টু লার্নিং করে দিচ্ছে। ঘুরে দাঁড়ানো কি? তোমাদেরকে সাজেশান দিচ্ছে, তোমাদেরকে সাজেশানের কোশ্চেন সলভ করাচ্ছে, এবং তোমাদের এমসিকিউ কোশ্চেনও প্রত্যেকটা সেমিস্টারে বলে দিচ্ছে এক্সামের পরে কনসেপ্ট দিয়ে, যাতে কিনা ইন ফিউচার এই ধরনের কোশ্চেনে তোমাদের কখনোই প্রবলেম না ক্রিয়েট হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আমরা আসি। নেক্সট যে কোশ্চেন আসে সেটা হচ্ছে জেফেটের ড্রেন কারেন্ট ম্যাক্সিমাম কখন হবে? তো জেফেটের যদি তোমরা ক্যারেক্টারিস্টিক্স দেখো তাহলে তোমরা জানো জেফেটের গেন কখন ম্যাক্সিমাম হয়। ইন জেনারেল কেস ভিজিএসকে আমরা নেগেটিভ রাখা হয়, যেখানে আইজি ইকুয়াল টু 0 হয় ইনিশিয়াল স্টেজে, তাই না? আমরা যদি ক্যারেক্টারিস্টিক কার্ভটা একটু দেখি, আমরা যদি ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখি তাহলে আমরা দেখবো এইটাকে বলা হয় ওমিক রিজিয়ান, তারপর একটুখানি বাড়বে, বেড়ে আবারও কমবে। এই যে বাড়লো, এই যে পজিশনটা, এটাকে আমরা অনেক সময় জানি নাম হয় হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, যেটারই কনসেপ্ট এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো পিঞ্চ অফ ভোল্টেজ হচ্ছে এমন একটা পজিশন যেখানে কিনা ড্রেন কারেন্ট তোমার ম্যাক্সিমাম হয়ে যায়। তো এই ড্রেন কারেন্ট ম্যাক্সিমাম হয়ে গেলে কি হবে? ভিজিএসকে অবশ্যই নেগেটিভ থেকে ধীরে 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 পজিটিভে আনতে হবে। এবং কত আনা হয়? ভিজিএসকে আইডিয়ালি 0-তে আনা হয়। তাহলে ভিজিএস যে মুহূর্তে 0-তে আনা হলো, সেই মুহূর্তে অবশ্যই মনে রাখবে, ভিজিএস যে মুহূর্তে 0-তে আনা হলো অবশ্যই মনে রাখবে তোমার কিন্তু জেফেটের ড্রেন কারেন্ট ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে তোমাদের? বুঝাতে পারলাম? ক্লিয়ার? বোঝা গেল? জেফেটের ড্রেন কারেন্ট ম্যাক্সিমাম হবে যখন কিনা তোমাদের কি হবে? জেফেট তোমার কি হবে? জেফেটের ড্রেন কারেন্ট ম্যাক্সিমাম হবে। আশা করি তোমরা জানো এখানে যে এটাকে বলা হয় ওমিক রিজিয়ান, ওটা হয়ে গেল তারপর, তাই না? স্যাচুরেশন রিজিয়ানে একটু বাদে চলে আসবে, পিঞ্চ অফ ভোল্টেজ, অনেক কনসেপ্ট তোমরা পেয়েছো। তাহলে ভিজিএস কে মনে রাখবে ম্যাক্সিমাম হতে হবে, ম্যাক্সিমাম ভিজিএস কে 0 হতে হবে। যদি ভিজিএস 0 হয়ে যায় তবেই কিন্তু জেফেট পিঞ্চ অফ যে স্টেজ সেখানে পৌঁছাবে, এবং যেখানে ড্রেন কারেন্ট ম্যাক্সিমাম পাবো। ড্রেন কারেন্ট হাইয়েস্ট হোয়েন দেয়ার ইজ নো অ্যাপ্লাইড গেট টু সোর্স ভোল্টেজ, দ্যাট ইজ কল 0। তাহলে আবারও বলছি, দ্য ড্রেন কারেন্ট ইজ ম্যাক্সিমাম or highest in case of JFET when there is no applied gate to source voltage, that is called VGS is equal to 0। তো VGS যখন 0 হবে তখন পিঞ্চ অফ স্টেটে চলে যাবে, এবং সেখানে কিন্তু JFET ম্যাক্সিমাম হবে। ওকে,
নেক্সট কোশ্চেনে আমরা আসি। নেক্সট কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি বেস লেয়ার। এখানে কার বেস লেয়ার বলা হয়েছে? ট্রানজিস্টারের। ট্রানজিস্টারের বেসকে অলওয়েজ মাথায় রাখতে হবে, ট্রানজিস্টারের বেসকে অলওয়েজ লাইটলি ডোপ করা হয়। কারণ যদি আমরা হেভিলি ডোপ করে দিতাম বা মডারেটলি ডোপ করে দিতাম, তাহলে এমিটার রিজিয়ান থেকে যে সকল মেজরিটি চার্জ কেরিয়ার এমিট হচ্ছিল তার ম্যাক্সিমাম চার্জ কেরিয়ারই কিন্তু বেস রিজিয়ানে কি হয়ে যাবে, রিকম্বাইন করবে, এবং রিকম্বাইন করে কিন্তু তোমার কি হবে বলো, রিকম্বাইন করে তোমার ম্যাক্সিমামটাই রিকম্বাইন হয়ে যাবে, এবং ম্যাক্সিমামটাই রিকম্বাইন হয়ে যাওয়ার জন্য আমাদের কালেক্টর টার্মিনালে কোনো মেজরিটি চার্জ কেরিয়ার পৌঁছাবে না। তো অ্যাম্প্লিফিকেশন অ্যাকশন কখনো আমরা অ্যাচিভই করতে পারবো না, তাই না? ট্রানজিস্টারকে যে কারণে আমরা বানাচ্ছি সেটার অবজেক্টিভটাই লেস হয়ে যাবে, কারণ আমাদের ম্যাক্সিমাম চার্জ কেরিয়ারগুলো, মেজরিটি চার্জ কেরিয়ারগুলো বেস রিজিয়ানের সাথে গিয়ে রিকম্বাইন হয়ে যাবে, রিকম্বাইন হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে কি এমনি নর্মাল কন্ডিশনে হয় না? হয়, অবশ্যই হয়, অবশ্যই হয়। বেস রিজিয়ানে কিন্তু রিকম্বাইন হয়, কিন্তু তার মাত্রাটা এতটাই কম, ওই জন্য আমরা বলি যে আমাদের যে মানে আমাদের যে আইবি কারেন্ট আছে, ঠিক আছে, মানে বেস কারেন্ট আছে, সেটা হচ্ছে তোমার এমিটার কারেন্ট, মানে টোটাল যে কারেন্ট আছে, টোটাল যে আমাদের কারেন্ট ইকুয়েশন আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, তো টোটাল যদি আমরা কারেন্ট 100% ধরি, সেই 100%-এর মানে যদি আমি ধরি, তাহলে 100%-এর মাত্র 2% ক্যারি করে হচ্ছে বেস কারেন্ট, মানে 2% যে কারেন্টটা প্রডিউস হয় সেটা রিকম্বাইনের জন্য হয়। যদি আমি ইন জেনারেল কেস একটা বোঝানোর জন্য তোমাদেরকে বললাম, ঠিক আছে, আইডিয়ালি বোঝো। তার মানে আমি বলছি রিকম্বাইন হয় কিন্তু খুব কম মাত্রা হয়, কারণ এখানে লাইটলি ডোপ ইউজ করা হয়। এখানে যদি হেভিলি ডোপ ইউজ করা হতো তাহলে ম্যাক্সিমাম চার্জ কেরিয়ার, যেটা কিনা এমিটার থেকে এমিট হয়ে কালেক্টরে পৌঁছানোর কথা, সেটা বেসেই রিকম্বাইন হয়ে গিয়ে আর কালেক্টারে কোনো রকম মেজরিটি চার্জ ক্যারিয়ারই পৌঁছাতো না। তাহলে এই যে ট্রানজিস্টারের যে বিভিন্ন ধরনের অ্যাকশন, এগুলো আমরা অ্যাচিভই করতে পারতাম না। এই পার্টিকুলার কেসের জন্য বেস রিজিয়ানকে আমরা অলওয়েজ লাইটলি ডোপ এবং কি থিন বানাই, থিন, পাতলা বানাই, থিন এবং লাইটলি ডোপে বানানো হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমাদের তো এটা একেবারে ডাইরেক্ট কোশ্চেন যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের সেন্সিটিভিটি ডি ইজ ইকুয়াল টু, এটা অ্যাকচুয়ালি কি? ঠিক আছে, তোমরা জানো এটার ফর্মুলা হচ্ছে 1 + a ইন্টু বিটা ডি, ডি সেন্সিটিভিটি, যেটা হচ্ছে 1 + ab বিটা হয়, এটা সবাই জানো, এবং অপশান সি এটা কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে কমার্শিয়াল পারপাসে যে পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করা হয় তার ভোল্টেজ রেগুলেশনের, এই কোশ্চেনটা খুব কমন স্যার, ভোল্টেজ রেগুলেশন উইদিন 1%-এর মধ্যেই রাখা হয়। আবারও বলছি, আমাদের কমার্শিয়াল পারপাসে ভোল্টেজ রেগুলেশন যেটা হয়, এটা আমার থেকে ভালো ডেভিড স্যার বলতে পারবে, ঠিক আছে, বাট এটা শুধু মনে রাখো এটা 1%-এর মধ্যে আমরা রাখার চেষ্টা করি, ঠিক আছে, আমরা এটা 1%-এর মধ্যেই রাখার চেষ্টা করি, উইদিন 1%-এর মধ্যেই আমাদের কমার্শিয়াল পাওয়ার সাপ্লাই ভোল্টেজ রেগুলেশন হয়, তার থেকে বেশি হয় না। তোমরা সবাই জানো ডেভিড স্যার বহু ইলেকট্রনিক্সের ক্লাসে বলেছে যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে ভ্যালেন্স ব্যান্ড বা ভ্যালেন্স ইলেকট্রন কত হয়? 4। যদি কোনো একটা অ্যাটমের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি এবং যদি আমরা দেখি যে তার লাস্ট কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে বা ভ্যালেন্স সেলে আমাদের 4টি ইলেকট্রন রয়েছে, তাহলে বলবো সেই ধরনের মেটেরিয়ালকে সেমিকন্ডাক্টর বলে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বোঝা গেল ভ্যালেন্স ইলেকট্রন অফ এনি সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ইজ অ্যাবাউট কত? 4। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। চলো লাস্ট আরেকটা কোশ্চেনের দিকে আমরা এগোই। এটা হচ্ছে একটা ব্রিজ রেক্টিফায়ারে আরএমএস ভ্যালু দেওয়া আছে, তাহলে তোমার আরএমএস ভ্যালুর ইনপুট এসি ভোল্টেজ দেওয়া আছে, আরএমএস ভ্যালু অফ এসি ভোল্ট, তার মানে আমাকে ভিআরএমএস দেওয়া আছে। ভিআরএমএস কত দেওয়া আছে স্যার? 10 ভোল্ট। তাহলে আমাকে বলছে পিক ইনভার্স ভোল্টেজ ডাইরেক্ট অ্যাক্রসে বার করো। সবার প্রথম কথা, ব্রিজ রেক্টিফায়ারের পিক ইনভার্স ভোল্টেজ কত হয়? ব্রিজ রেক্টিফায়ারের পিক ইনভার্স ভোল্টেজ হয় ভিএম। যদি এখানে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেক্টিফায়ার বলতো তাহলে পিক ইনভার্স ভোল্টেজ কিন্তু 2 ভিএম হতো। যদি এখানে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেক্টিফায়ার বলতো, যদি এখানে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেক্টিফায়ার বলতো তাহলে 2 ভিএম হতো, কিন্তু যেখানে যেহেতু এটা ব্রিজ রেক্টিফায়ার, ঠিক আছে, তাই জন্য এটা হবে ভিএম। ওকে, এটাই তো ডিসঅ্যাডভান্টেজ ছিল না আমাদের সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে, যে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করে যদি আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ার বানাই তাহলে সেখানে আমাদের যে পিক ইনভার্স ভোল্টেজ হয় সেটা 2 ভিএম হয়। সেটাকে ওভারকাম করার জন্য আমরা পরবর্তীকালে ব্রিজ রেক্টিফায়ারকে ইউজ করেছিলাম, সেটাকে ওভারকাম করার জন্যই আমরা পরবর্তীকালে ব্রিজ রেক্টিফায়ার ইউজ করেছিলাম, যার জন্য আমাদের পিক ইনভার্স ভোল্টেজটা 2 ভিএম থেকে আমরা কমিয়ে ভিএম আনতে পেরেছি। তাহলে আমাদের এখানে মেন অবজেক্টিভ হচ্ছে ভিএম কে খুঁজে বার করা। তাহলে ভিআরএমএস ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, তাহলে ভিএম কত হবে? তোমরা জানো ভিআরএমএস মানে কি হয়? তোমরা জানো ভিআরএমএস মানে কি? ভিআরএমএস মানে হচ্ছে VM/√2 হয়, তাই না? VM/√2। তাহলে এখানে যদি VM/√2 হয় তাহলে VM কত? 2√2 ইন্টু ভিআরএমএস, কারেক্ট?
কারেক্ট। √2 ইন্টু ভিআরএমএস। ভিআরএমএস মানে কি? ভিআরএমএস মানে কি? ভিএম বাই √2। তাহলে ভিএম কত? ভিএম মানে হচ্ছে ভিআরএমএস ইন্টু √2, তাহলে 10√2। 10√2কে যদি ক্যালকুলেট করো তাহলে তোমার আসে হচ্ছে 14.14 ভোল্ট, মানে অপশন বি কারেক্ট অ্যান্সার। তাহলে ভিআরএমএস মানে হচ্ছে কি? ভিআরএমএস হচ্ছে, বলেছি তোমাকে, দেখো না, তোমাকে বলেছে যে আরএমএস ভ্যালু অফ দ্য ইনপুট এসি ভোল্টেজ ইজ 10 ভোল্ট, মানে ভিআরএমএস 10 ভোল্ট। তাহলে তোমাকে ভিএম বার করতে বলেছে, কারণ পিক ইনভার্স ভোল্টেজটাই তো ডায়োডের অ্যাক্রসে কত, ডায়োডের অ্যাক্রসে পিক ইনভার্স ভোল্টেজ ভিএম। তাহলে তোমার ভিআরএমএস ইজ ইকুয়াল টু ভিএম বাই √2, তাহলে ভিএম ইজ ইকুয়াল টু √2 ইন্টু ভিআরএমএস। কারেক্ট। তাহলে 10√2 তোমার 14.14 ভোল্ট আসবে অ্যান্সার। ক্লিয়ার? তো এই হলো বেসিক্যালি আমাদের ব্যাপার। আর লাস্ট যে কোশ্চেনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্কোয়ার ওয়েভ জেনারেটর, তোমরা মনে রাখবে যে স্কোয়ার ওয়েভ জেনারেটর সবসময় অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর দিয়ে ম্যাক্সিমাম ইউজ করা হয়। ফ্লিপফ্লপ দিয়েও বানানো যায়, মনোস্টেবল দিয়েও বাইস্টেবল দিয়েও বানাতে পারি আমরা, বাট মোস্ট প্রিফারেবল হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর দিয়ে আমরা স্কোয়ার ওয়েভ জেনারেটর বানাই। ঠিক আছে? ওকে, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর দিয়ে স্কোয়ার ওয়েভ জেনারেটর বানাই। আর একটা পুশপুল যে সার্কিট আছে, পুশপুল সার্কিটে প্রত্যেকটা ট্রানজিস্টার, পুশপুল যে সার্কিট আছে প্রত্যেকটা ট্রানজিস্টার কন্ডাক্ট করে 180 ডিগ্রি, তবেই তো 360 ডিগ্রি পাও। এবার একটু আগে বলবে যে স্যার পুশপুল যে সার্কিট আছে যেটা কিনা ক্লাস বি দিয়ে তৈরি করা হয়, সেখানে তো ক্রস ওভার ডিস্টরশন হয়, ওটা একটা ড্রব্যাকস ভাই, ওটা একটা ড্রব্যাকস। কিন্তু অ্যাকচুয়ালি পুশপুল অ্যাম্পলিফায়ারকে বানানোর মেন অবজেক্টিভ হচ্ছে এফিসিয়েন্সিটা অ্যাচিভ করা। কারণ আমরা শুধু ক্লাস বি অ্যাম্পলিফায়ারে জানছিলাম, ক্লাস বি অ্যাম্পলিফায়ার পুরো এসি সিগন্যালকে কালেক্টর কারেন্ট ফলো করে না, শুধুমাত্র ইনপুট সিগন্যালের 180 ডিগ্রিকে ফলো করে। তাই জন্য আমরা সবসময় পাল সেটিং ডিসির মতো বা হাফ ওয়েভ রেক্টিফায়ারের মতো আউটপুট অ্যাচিভ করতে পারতাম ক্লাস বি অ্যাম্পলিফায়ারে, শুধু ক্লাস বি। ক্লাস এর ক্ষেত্রে আমরা ইনপুট সিগন্যাল, এসি ইনপুট সিগন্যাল যেটা প্রোভাইড করা হয় সেটাকে ট্রানজিস্টারের যে কালেক্টর কারেন্ট আছে সেই কালেক্টর কারেন্ট পুরো ইনপুট সিগন্যালকেই ফলো আপ করে। তো অবশ্যই ইনপুট সিগন্যাল যেমন আছে তার একটা রেপ্লিকা আউটপুট আমরা পাই, কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, যেহেতু এই করতে যাচ্ছে তাতে কি হচ্ছে, ট্রানজিস্টারকে সবসময় অ্যাক্টিভ রিজিয়নে থাকতে হচ্ছে। ডিউ টু অ্যাক্টিভ রিজিয়নে থাকার জন্য ট্রানজিস্টার প্রচণ্ড পরিমাণে তার অ্যাক্রসে হিট ডিসিপিশন করে থাকে, এবং তার জন্যই 50% এফিসিয়েন্সি অনলি অ্যাচিভ করতে পারি আমরা। 50% এফিসিয়েন্সি অনলি অ্যাচিভ করতে পারি, কিন্তু কোনো রকম ডিস্টরশন, কোনো রকম নয়েজ, মানে ডিস্টরশন কোনো অকার হয় না। ক্লাস এর একটাই ভালো জিনিস হচ্ছে কোনো রকম ডিস্টরশন ক্লাসে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে অকার হয় না। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ পার্টটা কি, যেহেতু এন্টায়ার ইনপুট সিগন্যালকে কালেক্টর কারেন্ট ফলো করছে, তাই জন্য ট্রানজিস্টার যেহেতু এন্টায়ার টাইম ডিউরেশন, মানে 0 to 2 পাই, এন্টায়ার টাইম ডিউরেশন তোমার অ্যাক্টিভ রিজিয়নে অপারেট হচ্ছে, তাই জন্য ট্রানজিস্টারের হিট ডিসিপেশন ম্যাক্সিমাম হচ্ছে, এবং এই কারণে এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে, যেটা কিনা লেস দ্যান 50% বা বলতে পারো 50%, যেটা ঠিক না। ক্লাস বি পুশপুলে দুটো জিনিসই একসাথে ইনপুট করানো গেল, ঠিক আছে, যদি ঠিকঠাকভাবে চলে। ক্রস ওভার ডিস্টরশনটাকে আমরা সাইডে রেখে যদি আলোচনা করি, সেটা কি, প্রথমত কথা হচ্ছে আমরা এফিসিয়েন্সিটাকে ইনপুট করতে পারলাম, যেটা কিনা 78.5% প্রোভাইড করলো। সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে, সেখানে ইচ অ্যান্ড এভরি ট্রানজিস্টার ইন্ডিভিজুয়ালি তোমার কি করলো, তোমার কিন্তু 180 ডিগ্রি করে কন্ডাক্ট করলো, যাতে কিনা আমরা ইনপুট সিগন্যাল যেটা দিয়েছিলাম তার অ্যাম্পলিফাইড আউটপুট পেলাম, এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সিও আমরা অ্যাচিভ করতে পারলাম। এই পার্টিকুলার কারণের জন্যই কিন্তু আমরা ক্লাস বি পুশপুল অ্যাম্পলিফায়ারকে ডিজাইন করেছিলাম। এবং এই পুশপুল সার্কিটের মেন অবজেক্টিভ হচ্ছে কি, যে দুটো ট্রানজিস্টারকে ক্যাসকেডিং করে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টারকে আমরা তোমার 180 ডিগ্রি করে কন্ডাক্ট করাবো, দ্যাট ইজ কল 0 to পাই, আর একটা পাই থেকে 2 পাই। ঠিক আছে, যখন 0 থেকে পাই ধরলাম T1 করছে, তো পাই থেকে 2 পাইটা T2 করবে, তখন T1 অফ, আবার T2 আগের স্টেজে অন ছিল, বাস T2 পরের স্টেজে অফ থাকবে, T1 অন হয়ে যাবে। এরকমভাবে কি করবে, এরকমভাবে পুরো ইনপুট সিগন্যাল যেটা তোমরা দেবে তার অ্যাম্পলিফাইড আউটপুট তোমাদেরকে অ্যাচিভ করাবে আউটপুট সেকশনে। কিন্তু হ্যাঁ, সামহাও কোনো কোনো ক্ষেত্রে এখানে ডিস্টরশন ক্রিয়েট হতে পারে, এবং এর মধ্যে একটা বড় ডিস্টরশন, যেটা কিনা এক্সামে তোমাদের একটা এমসিকিউ যেখান থেকে করেছে, সেটাই হচ্ছে তোমার ক্রস ওভার ডিস্টরশন, যেটা হতে পারে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের এমসিকিউ কোশ্চেন ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিটে। দীপ্ত স্যারের এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই বলে আমি প্রোভাইড করলাম, তো আমি চেষ্টা করলাম যতটা আমি জানি বা যেইটুকুনি আমি শিখেছি সেইটুকুনি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার। তো এরপরে বাকি ভিডিওগুলো বাকি টিচাররা অবশ্যই দিয়েছে, তোমরা দেখো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করো, প্রত্যেকটা সাজেশন ভিডিও এবং তার সলিউশন দেখে নাও। ওকে, এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের 4th সেমিস্টারের ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে। তোমাদের যদি মনে হয় যে ইজি টু লার্নিং বেস্ট প্ল্যাটফর্ম, যেখানে আমরা
প্রত্যেকটা কনসেপ্টকে ইনডেপথ শিখতে পারবো, তার সাথে সাথে আমরা সাজেশন পাবো, স্পেশাল গাইডেন্স পাবো এবং এক্সামে সমস্ত ধরনের সাপোর্ট পাবো। তাহলেই তোমরা অবশ্যই তাড়াতাড়ি তোমাদের নামটাকে এনরোল করো, ফার্স্ট দিন থেকে ক্লাস করো প্রত্যেকটা টপিককে ভালোভাবে শেখার জন্য। শুধুমাত্র অনেকেই প্রলোভন দেখাবে, অনেক কিছু বলবে, কিন্তু যদি সত্যিকারে ইঞ্জিনিয়ার হতে যাও, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমরা আফটার 3 ইয়ার্স বাদে আমাদের কলেজ ক্যাম্পাসিংয়ে সবার প্রথমে জব পাবো এবং টেকনিক্যাল জবই করব, প্রপার যেই সাবজেক্ট নিয়ে পড়েছি, যেই টেকনিক্যাল কনসেপ্টগুলো আমরা মানে সাবজেক্টগুলো আমাদের ছিল ডিপ্লোমাতে, তার একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ডে ওয়ার্ক করতে চাই, তাহলে এইটা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল সমস্ত ট্রেডের জন্য কিন্তু এই ইজি টু লার্নিং প্ল্যাটফর্ম ওয়ান অফ দ্য বেস্ট আমরা বলতে পারবো। কারণ কেউ তোমাদের প্রথম কথা এত সাজেশন প্রোভাইড করতে পারেনি প্রপার, যেখানে কিনা 80 থেকে 90% মিলবে। সেকেন্ড পয়েন্ট, তোমাদেরকে কিন্তু এক্সামের কোশ্চেনগুলো এত ডিটেলে সলভ করেও দেয়নি, এবং তোমাদেরকে আমার মনে হয় না এত ঘন্টা এত আওয়ার্সের প্রাইম কন্টেন্ট, যেগুলো কিনা তোমাদের সেমিস্টার, নট অনলি সেমিস্টার, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম ইন ফিউচারে তোমাদের অনেক হেল্প করবে, তোমাদের ক্যাম্পাসিং পারপাসে অনেক হেল্প করবে। তো এই কারণে আমি বলছি যে এইখানে যে প্রাইজে তোমাদেরকে যে সাপোর্ট দেওয়া হবে, সেই সাপোর্ট কিন্তু ডেফিনেটলি অন্য কোথাও তোমরা গেলে পাবে না। কারণ দেখো আজকে দীপ্ত স্যার অ্যাভেলেবেল নেই, দীপ্ত স্যার আউট অফ স্টেশন আছে, আমি অ্যাভেলেবেল আছি, আমি তোমাদেরকে কিন্তু সাপোর্ট করার চেষ্টা করছি এবং দিচ্ছি। তো এখানে হিউজ নাম্বার অফ ফ্যাকাল্টি রয়েছে, প্রত্যেকজন তারা তাদের 100% দিয়ে করে, চেষ্টা করে তোমাদের প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা এবং তোমাদেরকে প্রপার কনসেপ্টটাকে প্রোভাইড করে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই পরের সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন বলতে জাস্ট তোমরা ভর্তি হয়ে যেতে পারো, এর জন্য আলাদা কোনো চার্জেস নেই। ওকে, তো আমাদের খুব শীঘ্রই 4th সেমিস্টারের ব্যাচ আসছে এবং খুব তাড়াতাড়ি আমরা স্টার্ট করবো, কারণ তোমরা জানো প্রত্যেকটা কনসেপ্টকে আমরা ধরে ধরে পড়াবো। তো আমাদের তাড়াতাড়ি ব্যাচ স্টার্ট করি, হয়তো এক্সামের 2 দিন 3 দিন বাদেই হয়তো স্টার্ট হবে। আবারও বলছি যে তোমরা বলবে এক্সামের পরে স্যার ঘুরতে যাবো না কোথাও, একটু ব্রেক নেবো না, এখন যদি তুমি খেটে নাও তাহলে তুমি কিন্তু এরপরে যত চাইবে তত ব্রেক নিতে পারবে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, কারণ তোমার ক্যাম্পাসিংয়ে জবটা লেগে যাবে ভালো জায়গায়, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সেমিস্টারেও ভালো মার্কস থাকবে, এবং ভালো মার্কস পেলে এবং তার সাথে কনসেপ্ট থাকলে তবেই কিন্তু তুমি ওই জায়গাগুলোকে অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, তো এই দুটো জিনিসের যদি দুটোই চাও, তাহলে ইজি টু লার্নিং তোমার কাছে কিন্তু সবথেকে বেস্ট অপশান। তো আমি আর কিছু বলবো না, তোমরা যথেষ্ট বড় হয়েছো, তোমরা দেখতে পাচ্ছ কারা কি প্রোভাইড করছে, কারা কিভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবার তোমাদের হাতে ডিসিশন। আমি জাস্ট জানালাম খুব তাড়াতাড়ি আমাদের ব্যাচ লঞ্চ করবে, তো অ্যাডমিশন নিয়ে নিও। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড নাইট।